সকাল বন্ধুরা, সবাইরে নমস্কার জানাই। আজকে আরেকটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে প্রায় সকাল ওই 5:30টার মতো। আর আজকে এই সময়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি যে আজকের ব্লগটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, আজকে ঘুমের থেকে উঠেই না শুধুমাত্র একটু ব্রাশ করে নিলাম, তারপরে কিন্তু এখনও পর্যন্ত চা খাই নাই। তার আগে ভাবলাম আগে ঘরটা একটু মুছে নিই, কেননা একটু পরেই তো আবার মেয়ে উঠে যাবে। তো উঠেই তো এইদিক সেদিক হাঁটাহাঁটি করবে, আর তাতে কিন্তু ঘরে আবার নোংরা হয়ে যাবে। তাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি ন্যাতাটা দিয়ে নিই, কেননা আজকে ঘুমের থেকে অনেকটাই আগে উঠছি। তো ভাবলাম যে অনেকটা টাইমই যখন হাতে রয়েছে, তো তাড়াতাড়ি আগে ঘরটা মুছে নিই, ততক্ষণে সব ঘরটা শুকায় যাবে। তারপরে ঘরের মধ্যে দিয়ে হাঁটাচলা করে না, তারপরে এদিক সেদিক করে একটু যে কাজগুলো থাকে, ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি আর কি উপরে উপরে যে মোছামুছিগুলো থাকে ফার্নিচারগুলো, সেইগুলো মুছে নেবো পরে। বিশেষ করে বন্ধুরা, আজকে মেয়ের স্যার না একটু ওই গানের স্যার আর কি, সকালবেলা ওই 7টার সময় আসবে। গতকালকে অনেক রাতে তখন আমরা বাজারে গেছিলাম, একটু বাজারের মধ্যে বসে না আমারে ফোন করছিল, আর মেয়ে তখন ছিল টিউশনি। ওরে টিউশনিতে দিয়ে মেয়েটারে তারপরে কিন্তু আমি বাজারে গেছিলাম। তো বাজারের মধ্যেই স্যারের ফোন আইছিল যে সকালবেলা একটু ফার্স্ট সকালে আসবে গানটা শেখাইতে। ওই তখন আর কি 7টা টাইম দিছে। তো 7টার সময় আসবে বলে এই বেশি করে আর কি এই যে ঘুমের থেকে উঠে আগে তাড়াহুড়ো করে ঘর দুয়ারটা মোছামুছি করে অন্তত যে ঘরে বসবে সেই ঘরটা পরিষ্কার করে রাখিয়ে দিলাম, যাতে সে আর আসলে নোংরা ঘরে বসতে না হয়, কিংবা একটা বাইরে থেকে লোক আসতে সে আসে যদি দেখে ঘর দুয়ার নোংরা, তো সেটা তো একটা খারাপ পরিস্থিতিরই সৃষ্টি করবে। তাই ভাবলাম ওসব দিয়ে দরকার নেই, আর যেহেতু অনেকটা সকালেই আসবে তাই জন্যই কিন্তু আরও বেশি সকাল করে ঘুম থেকে উঠে পড়ছি। আর তার সাথে সাথে মেয়েরও কিন্তু ডাকি তুলে দিছি, কেননা ওর ব্রাশ করা তারপর চা খাওয়া এসব করতে করতে কেননা স্যার এসে বসে থাকলো আর ওর কিছুই খাওয়া হলো না। তো তাড়াতাড়ি করে তারপরে ঘর দুয়ার টুয়ার মুছে টুছে না মা মেয়ে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম একটু বিস্কিট দিয়ে। তারপরে এই যে মেয়েরে বললাম, না না একটু বাইরে বস, আমি এদিকে বিছানাটা গুছাই নিই। এদিকে হাজব্যান্ডের জন্য উপরে বিছানা করে দিয়ে এসে না ওরে আবার পাঠাই দিলাম উপরে, যে জায়গাটা ছাড়ো, আগে জায়গাগুলো আমি ঠিক করি, কেননা স্যার আসে যাবে হঠাৎ। এই আবার কাজ করতে করতে না তাড়াহুড়ো লাগাইছি, প্রায় তো টাইম হয়ে আসলো। তো এদিকে আবার বিছানা টিছানা গোছাই, একটু মেয়েটারে একটু রেয়াজ করাতে হবে। মানে কয়দিন ধরে ওই যে বিয়ে বাড়ি এদিক সেদিক করে করে না ও সেরকমভাবে কিন্তু গান নিয়ে বসাইতে পারিনি। বেশি করে আমি আরও টাইম না দিলে না ওর নিজে একা একা পারে না অত সব। আর আমি যত ওরে টাইম কম দেবো ও কিন্তু তত ফাঁকি মারবে। তাই জন্য ভাবছি যে এই কাজকর্ম গোছাই দিয়ে না তারপরে ওরে নিয়ে একটু গানের রেয়াজটা করাইতে বসবো, কেননা স্যার আসে যদি দেখে কিছুই হয় নাই তখন তো আবার নতুন গান কিছু দেবে না। তাই ভাবলাম আসার আগে অন্তত গানটা ভালো মতো রপ্ত করে নিই। যদিও ওর একটু মুখস্থ আছে, তবে আজকে একটু না বসলেও হবে না, কেননা ওই 2-3 দিন ধরে একদম বসে নাই, একদম টাইম পাই নাই বসার আর কি। তাই ভাবলাম আজকের দিনটাই একটু ওই যে স্যারের আসতে তো এখনও প্রায় আধ ঘন্টার মতো টাইম আছে, তো ওরে আমি নিয়ে এখন একটু বসবো। তবে বিছানাটা তার আগে ঠিক করে নিলাম, আর বিছানা ঠিক করে নিয়ে কিন্তু একটু ঝাঁট দিয়ে দিলাম আবার ঘরটা, যেহেতু সকালবেলা মোছা হয়েছে। তারপরে বিছানা ঠিক করতেছি, এবার বিছানা ঠিক করতে এসে তো অনেক নোংরাও পড়ে, তো বিছানা ঝাড়ে ঝুড়ে দিয়ে আবার মেঝেটা কিন্তু ঝাড়পোছ করে দিলাম। মানে মুছি নাই, শুধু একটু ঝাড়ু দিয়ে দিলাম, যেহেতু মোছা ঘর ছিল তাই জন্যে। তো তারপরে এই যে মেয়েরে নিয়ে একটু গানের রেয়াজ করাইতে বসলাম, ওর কাছে আমিও বসে রয়েছি, কেন আমি না বসলে না ও ঠিকমতো করবে না। আমি যে ওরে বসাই দিয়ে ওইদিকে কিছু কাজ করতে যাব তারও উপায় নেই। তাই যতক্ষণ ও গান করবে, যতক্ষণ রেয়াজ করবে, ততক্ষণ আমার এইভাবে কিন্তু ওর সামনে বসে থাকতে হয়। রেমা নিপা, রেমা রেমা নিপা তাই বলে। তারপরে বন্ধুরা এই যে একটু গানের রেয়াজ করতে করতে কিন্তু ওর স্যার চলে আসছে ঘরে, ওদের ছাড়ে দিয়ে আবার আমি চলে আসলাম রান্নাঘরে। স্যারের জন্য একটু চা করবো, মাঝখানে না একটু বসে ওই ফোন ঘাটাঘাটি করতেছিলাম। তারপরে কিন্তু চা খাওয়ার সময় ভাবলাম একটু চা করে দিই, কেননা মাঝে যদি আবার ভুলে যাই, প্রায় দিনই ওরকম হয়, মাঝে মাঝে ভাবি স্যাররে চা দিছি তো না খেয়ে চলে যায়নি তো।
মানে ইদানিং এত মন ভোলা হয়ে যাচ্ছে না, কোন কাজটা কোন সময় করবো সেটাও ভুলে যাচ্ছি। বন্ধুরা স্যার তো আসার টাইম দিয়েছিল 7টার সময়, তো আইসে প্রায় ওই 7টা 5 কিংবা 10 বাজে তখনই। তারপরে এই যে আমি ওদের ঘরে স্যারকে চা দিয়ে তারপরে বাইরে আসলাম যে একটু উঠোন বাড়ি ঝাড় দিতে হবে। এখনও সেই বাসি উঠান পড়ে রয়েছে। তার মধ্যে আর কি ওই মেয়েরে নিয়ে একটু টাইম দিচ্ছিলাম নিজে, আর নিজেরও কিছু কাজ ছিল সেগুলো টুকিটাকি করে একটু ঘরের মধ্যে করে নিলাম। তারপরে ভাবলাম বাইরেটায় পড়ে রয়েছে আর কতক্ষণ পড়ে থাকবে। ভাবছিলাম যে যদি মা ঝাড়টা দিয়ে দেয় তাহলে আজকে আর আমার উঠোন বাড়ি ঝাড় দিতে হবে না, আমার ঘরের মধ্যেটা পরিষ্কার করা। যেহেতু একটু সকালবেলা তাড়াহুড়ো লাগাইছি, ওই স্যার আসার জন্যে বিছানাপত্র আগে ঠিক না করলেও হবে না, তাই জন্য কিন্তু ওই কাজে হাত লাগাইছিলাম, ঘরের কাজে। তারপর দেখলাম বেলা হয়েই যাচ্ছে, মা ওইদিকে কোনো মানে হেলদোল নাই, বিছানা পত্র তুলে যাচ্ছে, মানে নিজের ঘরের বিছানাটা তুলতেছে। তো দেখলাম বাসি উঠোনটা পড়ে রয়েছে, দরকার নাই আর ফেলাই থুয়ে। একে তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 7টা পেরোয় গেছে, আর এতক্ষণ ধরে যদি বাসি উঠান পড়ে থাকে জানি না কি অমঙ্গল আসবে ঘরের মধ্যে। তো আমার না এগুলো একদমই ভালো লাগে না যে বাসি উঠান পড়ে থাকবে আর তার আগে আমরা খাইয়ে টাইয়ে নিয়ে পেট ফুলাই দিয়ে তারপরে এইসব করব। এই জিনিসগুলো আমার কাছে কেমন একটা লাগে যেন, মানে কী আর বলবো, বলে বোঝানোর কিছু নাই যে এগুলো কী ধরনের একটা অনুভূতি আর কি নেগেটিভিটি নিয়ে আসে সংসারের। তারপরে বন্ধুরা মেয়ের গান শেখা হয়ে গেছে, মানে ননাইরে তারপরে তুলে দিয়ে বললাম একটু পুজো দিয়ে দে। আর আজকে তো মা একটু নারায়ণের পূজা করবে, তো সেখান থেকে একটু প্রসাদের ভাগ আর কি ঠাকুরেও দিলাম। আর ওইদিকে মা নিয়ে গেছে শিব মন্দিরে, মানে শিব ঠাকুরকে পুজো দিতে। শিব মন্দিরেই নারায়ণের পুজোটা দেয় বেশি করে, তো সেইখানে। আর ও মেয়েরও আজকে সকাল সকাল স্নান করাই দিলাম, কেন ওই যে মা যাবে তো মন্দিরে, আর মায়ের পেছন ধরবে, আর স্নান না করে তো যাইতে পারে না, তাই জন্যই কিন্তু সকাল সকাল স্নান করাই দিছি। তারপরে বললাম যে আমার তো এখনও স্নান করা হয় নাই, তাহলে পুজোটা সকাল সকাল দিয়ে দে। তো ওরা একটু দেখাই দিলেই কিন্তু পুজো আচরা করতে পারে। তারপরে দেখুন বাইরে বেরোয় যে সূর্য দেবতারে খুঁজতেছে, কোথায় গেছে সূর্যদেব। আমি বললাম একটু সূর্য দেবতারে প্রণাম কর। তো এদিক সেদিক তাকাইয়ে তারপরে সূর্যদেবরে খুঁজে পাইছে। আর যতক্ষণ না দেখতে পাবে সূর্যদেবরা ততক্ষণ কিন্তু প্রণাম করবে না। তো এই নিয়ে আমাদের ঘরে একটু খানিকক্ষণ হাসাহাসি চলছিল যে ওর আগে দেখতে হবে সূর্যদেব কোথায় আছে, তারপরে প্রণাম করবে, তার আগে কিন্তু করবেই না। তার মাঝখানে বন্ধুরা হাজব্যান্ড নিচে নেমে এসে না যে বিছানা চাদর আমি পাতায় দিয়েছিলাম নতুনটা, সেই চাদরটা তুলে দিচ্ছে। ওদের আর কি চুলকানি হয় গায়ে, মানে কী যে বলবো, এইসব লোকেদের নিয়ে আমার সংসার করতে হয়। একটা বিরক্তিকর লোক হয়ে গেছে সব। মেয়ে তো একরকম, ও বাবার তালায় তাল দেবে যে বাবা তুলে দাও খড়খড়ে চাদর তুলে দাও। তারপর ওর বাবাও ওই সেই শুনে আরও বেশি করে আমেজ পেয়ে গেল, মানে উৎসাহ আরও পেয়ে গেল। সঙ্গে সঙ্গে চাদরটা তুলে দিয়ে সাইডে ভাঁজ করে রেখে দিয়েছে, আর সাদা চাদরটা যেহেতু একটু নরম, তো ওই চাদরটা পাতায় দিল আবার। তারপরে এই যে মেয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে এসে না ঘরে এসে একটা তরমুজ কাটলো। ওই পুজোর জন্য একটু আনা হয়েছিল, সেখান থেকে অর্ধেকটা রাহি দেওয়া হয়েছিল যে পুজো নিজেরা ঘরে একটু খাওয়া হবে। তো সেইখান থেকে আসে মেয়েই কিন্তু তরমুজটা কাটছে, কাটিয়ে আমি বললাম আমি তো রান্না করতেছি, তো তুই যদি পারিস তা কর। তো ওরা বারণ করলেও শুনবে না, ভয় খাই যদি বাচ্চা মেয়ে হাত টাত কাটি যায়, তো বারণ করলেও একরকম জেদ করেই করে। তো সেই জেদ করেই কিন্তু তরমুজগুলো কাটে নিয়ে সবাইরে দিচ্ছে, একটা আমারে দিল, ওইদিকে দাদু ঠাকুমা, ওইদিকে বাবা তো খায় নাই, তারপর নিজে খাইছে। আর তারপর সবাই মিলে কিন্তু ওই খাওয়া দাওয়া করে আবার এই যে রান্নাঘরে আমি রান্নার জোগাড় করতে লাগিয়ে পড়ছি। আজকে রান্না করব একটু কলমি শাক ভাজা করব, আর তার সাথে দেখি একটু মেয়ে আবার আবদার করছে একটু সয়াবিনের তরকারি খাবে। তো আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু মাখা মাখা ঝোলের মতো করব, যাতে ভাতটা অন্তত মাইকে খাওয়া যায়। আর তার সাথে একটু আম দিয়ে একটু আম্বলের মতো করব, ঝোল আম্বল করব আর কি। বন্ধুরা শাকটা যেহেতু ভাজা করব, তা আগে থেকে না রেডি করে রাখে দিলাম। তারপরে একটু নুন হলুদ মাখায়ও রাখে দিছি। এইদিকে একটু সয়াবিনের প্যাকেটটা থেকে সয়াবিনগুলো খুলে নিলাম। তারপরে এই বাটিটার মধ্যে না একটু জল দিয়ে ইন্ডাকশানে হালকা গরম করে নেব, তারপরে একটু ফুলে পাপিয়ে উঠবে কিন্তু, আর সয়াবিনগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তারপরে ওইদিকে ইন্ডাকশানে সয়াবিনগুলো একটু বসাই দিয়ে তারপরে এইদিকে এই যে শাকটা বসাই দিছি, প্রায় কিন্তু ভাজা মতো হয়ে গেছে। তারপরে ইন্ডাকশান থেকে বাটিটা একটু নামায় রাখছি সাইডে।
তো একটু নরম হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ মাখায় দিয়ে তারপরে একটু যে আলুগুলো কাটিয়ে রেখেছি সেই আলুগুলো আগে ভাজিয়ে নেব। সয়াবিনের যে তরকারি করব সেই আলুটা ডুমো ডুমো করে কাটিয়ে রেখেছি। তো একটু সরষের তেল দিয়ে আগে আলুটা ভাজবো, তারপরে আলু আর সয়াবিনগুলো একসাথে সব মশলা দিয়ে কষাবো। ওইদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি মিক্সার মেশিনে। একটু পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন সব একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি হালকা মতো, একদম কিন্তু পেস্ট করি না, মিহি পেস্টটা করি না, হালকা একটু ছিবড়ে ছিবড়ে থাকবে সেরকম মতো পেস্ট করছি। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন, আপনারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। আর অলরেডি এই কাজটা যে বন্ধুরা করে রাখছেন আপনাদের সবাইরে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, এইভাবে ভালোবাসা দিতে থাকুন। আশা করব আগামী দিনে আপনাদের সাপোর্টে অনেকটা রাস্তায় আমি বেরোবো। এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সয়াবিনটা তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে নিছি। তারপরে না আলাদা করে আর নামালাম না আজকে, যেহেতু কড়াইটা একটু ধরা ধরা হয়ে গেছে, তাই ভাবলাম যে ওই কড়াইতে একবারে সব করে নিই। তো আলু আর সয়াবিনটার উপরে মশলাটা দিয়ে দিলাম, তার সাথে টমেটো কুচোটা দিয়ে দিছি, তারপরে একটু সর্ষের তেল দিছি। তারপরে সর্ষের তেলটা দিয়ে এটা না ভালো মতো একটু কষাবো, ওই মশলাগুলো যাতে একটু কাঁচা গন্ধটা ছাড়িয়ে যায়। তারপরে কিন্তু জল দেবো। তারপর জল দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম দেবো, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে লাস্টে তারপরে কিন্তু নামাবো যখন সিদ্ধ হয়ে যাবে। তো একদম কিন্তু ঝোলটা যাতে মাখা মাখা হয়ে যায় সেই পরিমাণে ঝোলটা আমি দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে একদম যেন টানি না যায়। তো তারপরে কিন্তু অবশেষে এই যে সয়াবিনের তরকারি আলু দিয়ে যেটা তৈরি করলাম সেটা তৈরি হয়ে গেল, কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। দেখতে তো বেশ ভালোই লাগতেছে আর খাওয়ার পরেও কিন্তু দারুণ সুন্দর লাগছিল বন্ধুরা। তারপরে এই যে আমের আমুলটা রান্না করার জন্য বসায় দিলাম, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার সাথে এই যে আমগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিলাম। তারপরে ওইগুলো সিদ্ধ হয়ে গেলে না আমগুলো, তারপরে ওর মধ্যে একটু গুড় দিয়ে দেবো। আজকে একটু গুড় দিয়ে ওই আমের আমুলটা করবো, আজকে চিনি দেবো না। আর গুড় খাইলে না কী হয় জানেন তো, গুড় খাইলে বাচ্চাদের হাড় শক্ত হয়, তারপর বয়স্কদেরও অনেক উপকারে আসে। তারপরে সেই পেট গরমের যে ব্যাপারটা থাকে, বিশেষ করে গরম খালে সেই পেট গরমটা কিন্তু গুড়েতে একদমই হয় না, গুড়েতে আরও পেট ঠান্ডা থাকে। তাই জন্যেই কিন্তু গুড় দিয়ে করলাম আজকে। তার ফাঁকে না মাঝখানে আমি জামা কাপড়গুলো মেলায় দিলাম, জামা কাপড়গুলো মেলায় দিয়েই কিন্তু তারপরে আমার আমুলটা রান্না শেষ করলাম। তারপরে মাঝখানে একটু ফাঁকে চলে আসলাম ঘর থেকে ঘরের মধ্যে আসে এই যে নতুন ব্লাউজটা তৈরি করে নিয়ে আসলাম। একটু আগেই আমাদের বাড়ির কাছে তো দর্জি দিদি আছে, তো সেই দিদির কাছে মেয়েটারে একটু পাঠিয়ে দিয়েছিলাম। তো মেয়েটা যেয়ে এই শাড়িটা আর ব্লাউজটা নিয়ে এসেছে। শাড়িটা একটু ফলস পাড় বসাতে দিয়েছিলাম আর ব্লাউজটা এরকম করে তৈরি করছি। তো সেইটার একটু ইস্ত্রি করে নিচ্ছি, যেহেতু ওই দিদি তৈরি করে, কিন্তু ইস্ত্রি করার মেশিন নেই বলে ও ইস্ত্রি করতে পারে না, কিন্তু ব্লাউজগুলো তৈরি করে খুব সুন্দর, খুব ফিটিংস হয়। তো সেইটা নিয়ে এই যে ইস্ত্রি করে রাখে দিলাম, কালকের জন্য সব রেডি করে রাখে দিচ্ছি, কেননা কালকে সকালবেলাই তো বেরোবো, যাবো হলো বাবার বাড়ি। তো এরপরে 2-3 দিন অন্তত এখানে থাকবো, মেয়ের তো স্কুল ছুটি আছে সেই হিসাবে। এর সাথে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন।